আপনাদের অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যেন আমি কোরিয়ান ড্রামা এক্সট্রাঅর্ডিনারি ইউ এই ড্রামাটা এক্সপ্লেন করি। তো আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি ড্রামাটা দেখতে শুরু করলাম। ড্রামাটা এখন পর্যন্ত আমার ভালোই লাগছে, যদিও এটা অনেকটা রহস্য দিয়ে ঘেরা, একই সঙ্গে রোম্যান্টিক একটা ড্রামা। আর এই ড্রামার গল্পটাও আমার বেশ পছন্দ হয়েছে, আই হোপ আপনাদেরও ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা কোরিয়ার একটা স্বনামধন্য স্কুল দেখতে পাই। এই স্কুলে অনেক ধনী বাবার ছেলেমেয়েরাই পড়াশোনা করত। তো স্কুলের প্রথম দিন আমরা দেখতে পাই এই ড্রামার মেইন নায়িকা যে তাকে। আমাদের এই ড্রামার মেইন নায়িকার নাম ছিল দান ও, আর এই ছেলেটির নাম হলো বেক কিয়ং। তো বেক কিয়ং এর সঙ্গে দান ওর আবার বিয়ে ঠিক হয়ে আছে, মানে ওদের পরিবারগতভাবেই এই বিয়েটা ঠিক হয়ে আছে। তো বেক কিয়ং ওকে বলে, তোমাকে ফোন দিয়েছিলাম, তুমি ফোন কেন রিসিভ করনি? ওকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে আসে। পরে দেখা যায় দো ওয়া নামের অন্য একটি ছেলে ওকে ডাক দেয়, মানে ও একটু সুন্দর ছিল, আর তাই ছেলেরা ওর জন্য পাগলও ছিল, এমনটাই আমাদের বোঝানো হচ্ছিল। এরপরে নামজো নামের অন্য একটা ছেলেকে দেখানো হয়, যার জন্য তো এই স্কুলের সব মেয়েরাই পাগল। তো এখানে যখন নামজো চলে যাচ্ছিল তখন দানও দেখতে পায় নামজোর চাবিটা পড়ে গিয়েছে। চাবিটা তুলে নিয়ে ও নামজোর কাছে ফেরত দিয়ে যায়। এরপরে আমাদের দান ওর একটা বান্ধবী যার নাম সেমিয়া, তাকে দেখানো হয়। ওরা দুইজন গল্প করছিল। ঠিক তখনই সমস্ত স্টুডেন্টরা এ থ্রি বলে চিৎকার করতে লাগে, এবং এ3 মানে এই গ্রুপের এই তিনজন ছেলের জন্য স্কুলের সব মেয়েরা পাগল ছিল। যখন সবাই এদিকে আসছিল তখন একটি মেয়ে হাতে কিছু ফুল নিয়ে এবং কিছু বক্স নিয়ে যাচ্ছিল। তো মেয়েটি এসে নামজোর গায়ের উপরে পড়ে যায় আর আচমকা নামজোকে একটা কিস করে ফেলে। তো নামজো ওকে বলে, এই প্রথম কেউ আমার সঙ্গে এটা করলো। তো ওই মেয়েটা অনেক ভয় পেয়ে যায় আর ওকে অনেক সরি বলে। ওই মেয়েটির নাম হলো অঞ্জু। তো এখন এদের সবাইকে থামানোর জন্য সামনে আসে দানও বলে যে একটি মেয়ের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তোমরা জানো না। তো এভাবে ওদের সবাইকে বকাঝকা করে দানও ওখান থেকে চলে আসছিল। কিন্তু দানও যখন এখান থেকে চলে আসছিল ঠিক তখনই হঠাৎ কিছু একটা হয়ে যায়। পিছনের ওর বন্ধুরা সবাই একদম স্থির হয়ে যায়, আর দানও দেখা যায় এখান থেকে অনেকদিন পরে চলে এসেছে, মানে হঠাৎ একটা জায়গায় ও টেলিপোর্ট হয়ে চলে এসেছে। দানও বুঝতে পারে না যে ও এখানে কি করছে, তবে এই জায়গাটা ওর অপরিচিত নয়। ও দেখে যে ওর বইয়ের সমস্ত পেজগুলো ওর পড়া হয়ে গিয়েছে, আর ওর বন্ধু বান্ধব সবাই তো ঠিকই আছে, কিন্তু আজকে ওর পরীক্ষা। ও তো জানেই না ওর মিট কবে শুরু হলো। এরপরে হঠাৎ করে চোখের পলকে ও আরও 8 দিন সামনে চলে আসে। দেখে যে ওর পরীক্ষা হচ্ছিল, ও কোনো কিছুই তো দাগায়নি, কিন্তু ওর পরীক্ষার প্রশ্ন দেখা যায় যে একদম সলভ হয়ে আছে। তো ও অবাক হয়ে যায়, ওর সঙ্গে হচ্ছেটা কি? সব কিছুই তো স্বাভাবিক চলছিল, হঠাৎ এরকম অস্বাভাবিক হতে শুরু করলো কেন? ও তখন একটা ভিডিও দেখে ওই যে অঞ্জু মেয়েটা পড়ে গিয়েছিল সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। ওর ওই পর্যন্তই সব কিছু মনে আছে, পরে আর কিচ্ছু মনে নেই। তাই তো ও সোজা ওদের স্কুলে ডক্টরের কাছে আসে। ডক্টরকেও সবটা বলে ডক্টর বলে, তোমার বয়স কম, তাছাড়া তুমি একটা টিনেজ মেয়ে, আর টিনেজ বয়সে এসব হালকা পাতলা হয়। আরে এটা কোনো ব্যাপারই না, তুমি কোনো কিছু ভুলে যাচ্ছ না, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ও তো বুঝছিল যে ওর কিছু একটা তো মিসিং হচ্ছে। বাড়ি এসে ও ফোনে সার্চ দিয়ে দেখতে লাগে আসলে ওর মধ্যের সময়গুলো কোথায় গেল, কিন্তু কোনো রোগের সঙ্গেই ও মিল পায় না। পরদিন আমরা দেখতে পাই যে বেকিয়ং ওর বাবার সঙ্গে স্কুলে আসছিল। ওর বাবাও অনেক ধনী একজন বিজনেসম্যান ছিল। ওর বাবা ওকে অনেক বকাঝকা করে। তো এরপরে বেকিয়ং যখন স্কুলে আসে তখন ওর দেখা হয়ে যায় দানোর সঙ্গে। দানুকেও বলে, তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে আছে বলে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না? তো দানু তখন বলে, আমি আবার কি করলাম? তো বেকিয়ং ওকে অপমান করে ওখান থেকে চলে যায়। দানু তখন অনেক রেগে যায় এবং পিছন থেকে ওকে অনেক অভিশাপ দিতে লাগে। এরপরে ও যখন ক্লাসে এসে ওর বান্ধবীর সঙ্গে কথা বলছিল হঠাৎ করেই টেলিপোর্ট হয়ে ও দেখা যায় যে ফিজিক্যাল ক্লাসে চলে গিয়েছে। তখন ওর ফ্রেন্ডকে বলে, সেমিয়া আমরা না গল্প করছিলাম, এখানে আমরা কখন এলাম? ওর বান্ধবী বলে, তোর কি মাথাটাতে গেছে নাকি বেকিয়ং তোকে ধোকা দিয়েছে, কোনটা রে? হঠাৎ করে ওরা আবার ক্লাসে চলে আসে। ও দেখে ওর হাতে 2টা ছবি। ও সেমিয়াকে বলে, সেমিয়া আমার হাতে এই ছবি কেন? সেমিয়া বলে, এই তোর কি হয়েছে বলতো? বেকিয়ংয়ের সঙ্গে কি ঝামেলা হয়ে তার মাথাটাই গেল? এরপরে ও যখন ক্যান্টিনে খেতে যায় দেখা যায় যে খাবারগুলো সব পরিবর্তন হয়ে অন্য জায়গায় চলে এসেছে এবং ও রুমে ঘুমাচ্ছে। এবার ও যখন ঘুম ভাঙে হঠাৎ করে দেখে ও একটা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে,
মানে সময়গুলো একদম পানির মতো চোখের পলকে চলে যাচ্ছিল। এরপরে দেখে ওর স্কুলের বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছে, ও কোনো কিছুই বুঝতে পারে না। এদিকে আমাদের স্কুলের লাইব্রেরিতে একটা রহস্যময় ছেলেকে দেখানো হয়। ওই ছেলেটার মুখ আমাদের দেখানো হয় না, শুধু পিছন থেকে দেখানো হয়। ঠিক এই সময় ওই লাইব্রেরির ভিতরে আসছিল দানু, কারণ ও আসলে বই পড়ে বুঝতে চায় ওর সঙ্গে আসলেই হচ্ছেটা কি। পড়তে পড়তে ওর অনেকগুলো বই পড়া হয়ে যায়, ও এখন অনেক ক্লান্ত হয়ে পড়ে। তখনই ও বুকশেলফের একটা বইকে নড়াচড়া করতে দেখে। বইটা ও নামিয়ে দেখে বইটার নাম হলো সিক্রেট। তো এই বইটার সমস্ত পেজগুলো যখন ও একবার এভাবে উল্টায়, তখন হঠাৎ করেই ও কিছু ভীষণ দেখতে পায়। মানে এইগুলো ছিল ভবিষ্যৎ। ও দেখতে পায় যে কিছু কিছু কাহিনী ঘটছে। তখন ও অবাক হয়ে যায়। ও এখান থেকে দৌড়াতে যাচ্ছিল, ঠিক তখনই ও পড়ে যাচ্ছিল। পিছন থেকে বেকিং ওকে ধরে ফেলে আর বলে, তুমি আমাকে ফলো করতে করতে এখানেও এসেছো? দানো, তুমি কি পাগল হয়ে গিয়েছো নাকি? তো দানো ওকে কোনো কিছু না বলেই ওখান থেকে দৌড়িয়ে চলে আসে। এরপরে আমরা দেখতে পাই যে বেকিংয়ের পাশ দিয়ে একটা ছেলে চলে যায়, কিন্তু তার মুখ দেখানো হয় না। এদিকে দানু ওয়াশরুমে এসে নিজের সঙ্গে বকবক করছিল, তার সঙ্গে হচ্ছেটা কি। তখনই ও একটা আওয়াজ শুনতে পায়, কেউ একটা বাথরুমের ভিতর থেকে বলছে, আমাকে বাঁচাও। তখনও দরজা খুলে দেখে এটা তো অঞ্জু। তো অঞ্জুকে কেউ একজন বুলি করে এখানে রেখে গিয়েছিল। দানু অঞ্জুকে বাঁচিয়ে নেয় এবং দেখা যায় ওর হাতে কোথা থেকে একটা টিস্যু বক্স চলে এসেছে দানুকে আসলে হেল্প করার জন্য। কিন্তু এই টিস্যু বক্স তো ওর হাতে ছিল না, এটা কিভাবে এলো কিচ্ছু বুঝতে পারে না। ও সোজা স্কুলের ছাদে চলে যায়। ওখানে গিয়ে ও একা একাই কথা বলছিল। ঠিক তখনই আমরা নামজুকে দেখতে পাই। নামজু ওর উপর বিরক্ত হয়ে বলে, তোর জন্য দেখি একটু ঘুমানোও যাবে না, এটা বলে ওখান থেকে চলে যায়। এরপরে ওদের স্কুলের নতুন শেফকে দেখানো হয়। একে দেখে তো মেয়েরা একদম ফিদা হয়ে গিয়েছিল, কিন্তু এর প্রতি কোনো আগ্রহ কাজ করছিল না দানুর, কারণ ও নিজেই অনেক প্যারায় আছে। তারপরে ও দেখতে পায় যে অঞ্জুকে অন্য অন্য মেয়েরা আবারও বুলি করছে। এটা দেখার সাথে সাথে ওর মনে পড়ে যায়, ও যখন ওই সিক্রেট বইটা হাতে তুলেছিল তখনই এই ভীষণটা ও টের পেয়েছিল। তার মানে ও জানে একটু পরে কি হতে যাবে। তো ও আটকাতে গেলে দেখা যায় ওই ভবিষ্যৎটা তবুও ঘটে গিয়েছে। সবাই ওদেরকে ভিডিও করছিল, তখন ওখানে নামজু চলে আসে, সবাইকে অনেক বকাঝকা করে এবং ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। এরপরে আমরা দেখতে পাই যে দান ও মেলানোর চেষ্টা করছে। তখন ও পিছন দিকে তাকিয়ে দেখে যে নামজু ওর দিকে তাকিয়ে আছে। দানও বুঝতে পারে যে ও হয়তো ফিউচার দেখতে পাচ্ছে, বাইরে এসে ফিউচার দেখার ট্রাই করছিল। তখন বেকিং এসে ওকে বলে, তোমার কি মাথাটা তো একদম পুরোপুরি গেছে নাকি? তোমার মতো বিরক্তিকর মেয়ে আমি আর একটাও দেখিনি। ওকে এসব বলে ওখান থেকে চলে যায়। এতে দানুর অনেক রাগ হয়ে যায়। এরপরে ও বাইরে এসে আবারও ওর চোখের 2 আঙুল দিয়ে দেখতে লাগে ফিউচার দেখা যায় কিনা। তখনই ও কিছু একটা দেখতে পায় এবং নিচে ওই শেপটিকেও দেখতে পায়। ও ভাবে যে ওই ছেলেটিও এটা দেখেছে। তখন ওই শেপের সঙ্গে দেখা করতে যায়। ও ওই শেপকে জিজ্ঞেস করে, তুমিও ওই হোলটা দেখেছিলে তাই না? আর তারপরে দেখতে পাই এই শেপের এখানে সেই সিক্রেট নামের বইটা, যেটা ও দেখেছিল লাইব্রেরিতে। তো শেপ ওই বইটা ওকে ধরতে দেয় না। ও সোজা লাইব্রেরিতে চলে এসে দেখে এখানে ওই বইটা নেই। তাই তো ও শেপকে লুকিয়ে লুকিয়ে ওই বইটা চুরি করতে আসে এবং বইটাও চুরি করে ফেলে। বইটা এখনও খুলে দেখে একটু আগে ঠিক বেকিংয়ের সঙ্গে ওর যা যা হলো এই বইতে ঠিক তাই তাই লেখা। ও তো অবাক হয়ে যায়। ও ভাবে, এই বইটা লিখেছে কে? আমাদের সঙ্গে একটু আগে ঠিক যাই হলো এই বইটাতে তো তাই তাই লেখা। তাহলে কি এই বইটার সঙ্গে আমাদের কোনো কানেকশন আছে? তখন শেফকে জিজ্ঞেস করে এই বইয়ের রাইটারকে। শেফ তখন বলে, এই বইয়ের রাইটার আমি। তখন দানও বলে, তুমি আমাদের ঘটনা কেন লিখেছ? তখন শেফ বলে, আসলে না, তুমি তো নিজে একটা ওয়ার্ল্ডে আছো, এটা হলো কমিক্স ওয়ার্ল্ড, আর এই কমিক্স ওয়ার্ল্ডেই তুমি আছো। ওর কথা শুনে ওকে ক্রেজি ভাবতে লাগে দানও। তো দানও ওখান থেকে ওকে পাগল ভেবে চলে আসে। কিন্তু কিছুক্ষণ পরেই ও বুঝতে পারে এই বইয়ে যা কিছু লেখা আছে সেই সব কিছুই ঘটছে ওর সঙ্গে। আসলেই কি তাহলে ও কমিক ওয়ার্ল্ডে আছে? যখন ও বন্ধুদের বলে যে আমরা একটা কমিক ওয়ার্ল্ডে আছি, তখন ওকে নিয়ে সবাই হাসাহাসি করে। ও কোনো কিচ্ছু বুঝতে পারে না। তখনও ওই কমিক বইটার একটা পেজ ছিঁড়ে আনে, যেটা ছিল বেকিয়ং এবং ওর কনভারসেশন। ও ভাবতে লাগে হচ্ছেটা কি। ও অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন ওর বাবা এসে ওকে বলে, তোমার কি হয়েছে? তোমাকে চিন্তিত দেখাচ্ছে। ওর বাবাকে বলে, বাবা আমরা একটা কমিক ওয়ার্ল্ডে আছি। ওর বাবা বলে, কমিক ওয়ার্ল্ড হোক আর স্বাভাবিক ওয়ার্ল্ড হোক, আমি যে কোনো ওয়ার্ল্ডেই তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই যে কোনো পৃথিবী হলেই এটা কোনো ম্যাটার করে না। এরপরে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই। রহস্যময় ওই ছেলেটি তখন দানুর ছবি আঁকছিল, কিন্তু ছেলেটির মুখ আমাদের কোনোভাবেই দেখানো হয় না। দানও ভাবতে লাগে,
আচ্ছা ঠিক আছে, যদি এটা কমিক ওয়ার্ল্ড হয় তাহলে তো এই কমিক ওয়ার্ল্ডের নায়িকা হব আমি, এবং আমি বড়লোক বাবার একমাত্র মেয়ে। আমি দেখতেও সুন্দরী, সব ছেলেরা আমার জন্য পাগল হয়ে যাবে, যেমনটা কমিক বুকে হয়ে থাকে। তো ও এখন ভাবতে লাগে ও একদম রাজরানীর মতো করে চলবে, যাতে ছেলেরা ওর জন্য পাগল হয়ে যায়। ও এখন ভাবছিল যে ও আসলেই কমিক ওয়ার্ল্ডের একজন নায়িকা, তাই তো সেভাবেই সবার সঙ্গে কথা বলছিল। আর এর জন্য ও অঞ্জুকে বারবার হেল্পও করছিল, কারণ কমিক বুকের নায়িকারা সবসময় হেল্পফুল হয়। তারপরে ও ভাবতে লাগে, আচ্ছা এই দুনিয়ায় তাহলে আমার জুটিটা হবে কে? কোনো অ্যাথলেট, নাকি কোনো নায়ক, নাকি কে হবে? দোয়া হবে নাকি, নাকি বেকিয়ং হবে? না, বেকিয়ং ছেলেটাকে আমার ভালো লাগে না। আচ্ছা তাহলে কি নামজু? নামজু দেখতে হ্যান্ডসাম, নামজু তো আমার দিকে তাকিয়ে আছে। নামজু কি আমাকে পছন্দ করে? ওরা তিনজন যখন একসঙ্গে আসছিল তখনও ওদের তিনজনকে হাই দিতে লাগে, কিন্তু ওরা তিনজন ওকে ইগনোর করে এখান থেকে চলে যায়। তখন ও বেকিয়ংকে বলে, তোমরা আমাকে ইগনোর কেন করলে? বেকিয়ং বলে, কারণ তুমি ক্রেজি। এটা বলে ওরা চলে যায়। তখন ও হঠাৎ করে অজ্ঞান হওয়ার অভিনয় করে আর বলে, এদের তিনজনের ভিতরে যে আমাকে আগে বাঁচাবে আমি তার হয়ে যাব। কিন্তু কে এসে ওকে আগে বাঁচায় তা আমরা দেখতে পাই না। কিন্তু পরে যখন ওকে হাসপাতালে অ্যাডমিট করা হয় তখন আমরা বেকিয়ংকে বসে থাকতে দেখি। বেকিয়ং বলে, তুমি যদি এখন সুস্থ থাকো তাহলে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু সত্যি সত্যি বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল দানো। ওর শেফের সঙ্গে দেখা করতে আসে আর বলে, আচ্ছা আমি যদি কমিক ওয়ার্ল্ডের নায়িকা হই তাহলে আমি এত অসুস্থ কেন হই? নায়িকারা কি বেশি অসুস্থ হয় নাকি? আর নায়িকাদের পিছনে তো অনেক হ্যান্ডসাম ছেলেরাই ঘোরাফেরা করে, আমার পিছনে কেন ওরা তিনজন ঘোরাফেরা করছে না? আমি চাই আরও ইন্টারেস্টিং কিছু হতে। তখন ওই লেখক মানে এই শেফটা এই কনসেপ্টটা একটু মাথায় রেখে দেয়। এরপর আমরা দানোকে দেখি, ও একটা কেক বানিয়েছিল। ও ভাবতে লাগে কেকটাও কাকে দিবে। ও একবার ভাবে দোয়াকে দিবে, নাকি বেকিয়ংকে দিবে, নাকি নামজনকে দিবে। তখনও বলে, ওদের আমি তিনজনকেই দিব, এই কেকটা আমি মোট 4 ভাগ করব। ঠিক তখনই বাইরে থেকে ওই রহস্যময় ছেলেটা, যার মুখ দেখানো হয় না, সে দূর থেকে দেখতে লাগে দানোকে। দানোর কথা বলা সব কিছুই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। এরপরে দেখি দানো একটা বই পড়ছিল। পড়তে পড়তে ও দেখতে পায় ওদের স্কুলের কিছু দুষ্টু ছেলে মেয়ে, যারা অঞ্জুকে বিরক্ত করছিল। অঞ্জুকে ওরা বুলি করার চেষ্টা করছিল। দানো এসে মাঝখানে বাদশা দেয়, কিন্তু দানো ওদের আটকাতে পারছিল না। ঠিক তখনই ওখানে নামজু চলে আসে। তো দানো ভাবছিল নামজু হয়তো ওর জন্য এখানে দাঁড়িয়েছে, কারণ ওর মনে হচ্ছিল নামজু ওকে পছন্দ করে। তবে ওর ভুলটা একটু পরেই ভাঙবে। নামজু এসে এই সমস্ত ছেলেদের বকাঝকা করে আর বলে, তোরা জানিস না কোনটা আমার জিনিস? আমার জিনিসে তোরা হাত বাড়াবি না, যেটা আমার সেখানে তোরা বুলি করতে চাস কেন? তো এখন দানো ভাবছিল হয়তো নামজু ওর কথাই বলছে, কিন্তু নামজু ওকে রেখে ওর সামনে থাকা অঞ্জুর দিকে যায় আর অঞ্জুকে গিয়ে বলে, তোরা সবাই কান খুলে শুনে রাখ যে ও শুধুমাত্র আমার, তাই ওকে কোনো কিছু করার সাধ্য আমারই আছে। তখনই দানো দেখতে পায় সে রিংটা, যে রিংটা ও ওকে তুলে দিয়েছিল। আসলে রিংটা তো নামজুর ছিল না, ওটা ছিল অঞ্জুর। ধাক্কা লেগে রিংটা পড়ে গিয়েছিল। তাছাড়া দেখা যায় যতবারই বুলিংয়ের শিকার হয়েছিল অঞ্জু, ততবার নামজুই এসে প্রোটেক্ট করেছে। অথচ দানো সবসময় ভেবেছিল যে নামজু হয়তো ওর জন্য আসছে। এমনকি ক্লাসে বসে বসে অঞ্জুকেই নামজু দেখতো, কিন্তু সবসময় দানো ভাবতো যে ওকেই দেখছে। এখনও বুঝতে পারে ও আসলে এই কমিক ওয়ার্ল্ডের নায়িকা না, কমিক ওয়ার্ল্ডের নায়িকা হলো অঞ্জু। তখনও দূরে সরে যায় আর দেখা হয়ে যায় নায়ক নায়িকার। ও মনে হচ্ছিল একজন থার্ড পারসন। এরপরে আমরা ওই রহস্যময় ছেলেটিকে আবারও দেখি। ওই স্কুলের জানালা দিয়ে এদের এই মিটিং দেখছিল, এবং কিছুক্ষণ পরে দেখি ও যে দাঁড়ার একটা ছবি আঁকছিল, ওই ছবিটা আঁকা সম্পন্ন হয়ে গিয়েছে। আর ঠিক এরকম একটা সিচুয়েশনে রেখে দিয়ে শেষ হয়ে যায় এই ড্রামার প্রথম এপিসোডের গল্প। তো প্রথম এপিসোডের গল্পে কিন্তু জট কেবল শুরুই হয়েছে, সব খুলবে তো আরও সামনের এপিগুলোতে। আমি জানি না আসলে ড্রামাটা কেমন হতে চলেছে, কারণ আমিও বেশি এপিসোড দেখিনি। তবে আই হোপ ড্রামা আপনাদের ভালোই লাগবে বা এই ড্রামাটা ভালোই হবে। তো সবাই সাথে থাকবেন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।